ভিডিওর প্রথমেই যেই কথাটা বলতে চাই, অনেক ব্লগারদেরকে এই কথাটা বলতে শুনেছি, আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখিও না, আর আমি ইচ্ছাকৃত আমার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলিও না। কিন্তু এটা আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারি, তেমনি ভিউয়ার্সরাও বুঝতে পারে যে ব্লগাররা কত বড় মিথ্যা কথা বলে। তারা কিন্তু আরও ভালো করে জানে তাদের সংসারে ছোট্ট একটা বিষয়কে এমনভাবে ভিডিওতে দেখাবো বা এমনভাবে ভিডিওতে বলবো যাতে করে সেই বিষয়টি নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কয়েকটা কথা বলতে পারে, আর সেই কয়েকটা কথাকে কেন্দ্র করে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হয়। দেখো, এই কন্ট্রোভার্সির যে এই শুরুয়াতটা যখন একটা ব্লগার করে দেবে না, তারপর কিন্তু সে দেখবে একদম মুখে এরকম আঙুল দিয়ে বসে থাকবে যে নে তোরা এবার ভিডিও করতে থাক, আর আমার প্রতিটা ভিডিওতে হাঁ করে চেয়ে বস থাক, কোন ভিডিওতে আমি কি বলছি সেটা নিয়ে তোরা ভিডিও কর, আমরা কিছু বলবো না। কারণ আমাদের কাজ হচ্ছে সূত্রপাতটা করে দেওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, আর এটাই কিন্তু হচ্ছে ব্লগারদের মেন নিয়ম এখনকার ব্লগিংয়ের। নচেত ব্লগাররা জানে না যে কোন কথাটা বললে কন্ট্রোভার্সি হতে পারে আর কোন কথাটা না বললে নিছক একটা সুন্দর ডেলি লাইফস্টাইল হতে পারে। আশা করছি আমার ভিউয়ার্সরা এটা খুব ভালো করেই কিন্তু বুঝতে পারছে। তো যাই হোক, প্রথমেই বলি, কাল থেকে কোনো ভিডিও করিনি। কাল অনেকটা রাতে একটা ভিডিও করেছিলাম যেটা দুপুরে দিয়েছি, আর আজকে দিনের ফার্স্ট ভিডিও এটা। কারণ কালকে সারাটা দিন ব্যস্ত ছিলাম, প্লাস আজকে একটু শরীরটা অসুস্থ আছে, তাই ভাবছিলাম যে ভিডিও দেবেও না। তারপর মনে হলো চলো একটা ভিডিও করা যেতেই পারে, সেই কারণে ভিডিওটা করছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, প্রিয়া এবং কল্পনাকে নিয়ে। এখন ম্যান্ডি, স্যান্ডি, ও সবাই বাদ, এখন কিন্তু আবার সবাই এই কল্পনা এবং প্রিয়াকে নিয়ে ভিডিও করতে আরম্ভ করেছে। আরে বাবা, কেন করবে না? কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য কিন্তু আমরা বসে থাকি। তো এইবার যদি ব্লগাররা জেনে বুঝে কন্টেন্ট দেয়, যতই বলুক যে এটা আমার ডেলি ব্লগ, আমাকে বলতে হবে, আমার বর তো আর চাকরি করে না, এই যে পিঞ্চ মারা কথাগুলো, এগুলো না বললেই নয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে বসেছি, একদম নয়। আমি নিরপেক্ষ ভিডিও করব, প্রিয়ার দোষগুলোকেও যেমন চোখে আঙুল দিয়ে দেখাবো, কল্পনাও যে সমস্ত দিক থেকে একদম পারফেক্ট নয় সেটাও এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এবার কি হবে, কিছু মানুষ আছে তারা নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখবে, কমেন্টস করবে, আর কিছু মানুষ আছে যখনই দেখবে যে তারা প্রিয়ার খারাপগুলো বলছি তাদের খুব ভালো লাগছে, বাট কল্পনার খারাপগুলো তুলে ধরলেই তারা কিন্তু আবার বেরিয়ে যাবে, একটা হয়তো নোংরা কমেন্টও করে ফেলবে। ঠিক তেমনই আবার কিছু সংখ্যক ভিউয়ার্স আছে কল্পনাকে নিয়ে বাজে কথা বললে খুব ভালোবাসে, বাট যখনই প্রিয়াকে নিয়ে একটা সত্য কথা বলবো তখনই কিন্তু তারা আবার একটা বাজে কমেন্ট করে বেরিয়ে যাবে। তবে আমার মনে হয় যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিরপেক্ষ থাকাটা উচিত, তেমন কিন্তু ভিউয়ার্সদেরও নিরপেক্ষ থাকাটা উচিত। কি ঠিক বললাম তো? যাই হোক, আমার কয়েকটা ভিউয়ার্স আছে তারা নিরপেক্ষ এবং তারা জানে যে আমি নিরপেক্ষতা বজায় রেখেই কিন্তু ভিডিওটা করি। প্রথমত কালকের প্রিয়ার ভিডিওতে প্রিয়া নিজেকে অনেকটা শিক্ষিত, অনেকটা গুণী, অনেক বড় লোক, অনেক অহংকারী একটা অ্যাটিটিউড কিন্তু এই মুহূর্তে প্রিয়া দেখায়। এটা আমি বলে নয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু বুঝতে পারে। দেখো, সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা না, এখানে একটু সিম্প্যাথি দেখাতে হয়। সিম্প্যাথি না দেখালে কিন্তু এখানে ওইভাবে কিন্তু জায়গা তৈরি করা যায় না। তোমরা ভেবে দেখো না, প্রিয়া প্রথম থেকে যেই ডেলি ব্লগ বা যে ওর করুণ কাহিনী দেখিয়েছে, সেই দেখেই কিন্তু মানুষ ওকে ভালোবেসেছে, এবং ওর কমেন্ট সেকশানে এই ধরনের নেগেটিভ কমেন্ট বা ওকে ওইভাবে কিন্তু মানুষ বলতো না এখন যতটা বলে। কারণ প্রিয়া যতটা না করতে পেরেছে তার থেকে বেশি কিন্তু ঔদ্ধত্য বা অহংকার দেখায়। এখানে যেই সমস্ত ভিউয়ার্স আছে বা যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এরা কিন্তু মোটামুটি ঘর থেকে কিন্তু প্রত্যেকেই বিলং করে। তারপরেও কিন্তু আমরা এদের মতো ব্লগারদের ভিডিও দেখি এবং এদেরকে নিয়ে বলি, কারণ কি কোথাও না কোথাও এদের প্রতি একটা ভালোবাসা, এদের প্রতি একটা ওই নেশা মতো জন্মে গিয়েছে না, এদের ভিডিওগুলো দেখতে হবে। বাট এরা কিছু অল্প সময়ের মধ্যে অল্প কিছু টাকা হাতে যখনই পেয়েছে না, এরা ভুলে গিয়েছে আমরা কি ছিলাম আর কি হয়েছি। দেখো, এটা তো একদম ধ্রুব সত্য কথা, পয়সা হলেই কিন্তু তোমার আচার ব্যবহার সমস্ত কিছু পাল্টানো যায় না। যেটা কিনা তোমার একদম জন্ম থেকে পাওয়া বা যেটা তোমার ছোট্ট থেকে তুমি তোমার পরিবেশ থেকে পেয়েছো, সেটা তুমি যতই টাকা ইনকাম করো, তুমি যতই মানে নিজেকে বলো আমার বিশাল কিছু আছে, তো যতই তুমি দেখাবার চেষ্টা করো না কেন, তোমার সেই কথাবার্তা বা
তোমার সেই ভিডিওর মধ্যে অনেক কিছু এমন বিষয় থাকবে যেগুলো থেকে কিন্তু প্রমাণ পাওয়াই যাবে। ঠিক যেমন প্রিয়া কিন্তু, আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ আমি যেটা সত্যি সেটাই বলেছি, প্রিয়ার ভিডিও আমি খুব একটা সেইভাবে করতামও না আর দেখতামও না। তো এখন প্রিয়াকে নিয়ে যেহেতু ভিডিও করছি, প্রিয়ার ভিডিওগুলো দেখতে পাচ্ছি, প্রথমত প্রিয়া টাকা তো প্রচুর ইনকাম করছো, প্রচুর, মানে আমার মনে হয় একটা চাকরি করা ছেলে জানা টাকা ইনকাম করছে, তুমি তার 3 ডবল টাকা ইনকাম করছো। অবশ্যই তুমি স্ট্রাগল করে টাকা ইনকাম করছো, কিন্তু সেই টাকাগুলো দিয়ে তুমি কি করছো? তোমার সন্তানকে একটা ভালো স্কুলে পর্যন্ত তুমি ভর্তি করাতে পারলে না। আগে যেই স্কুল পড়াতো সেই স্কুলটা নাকি ছাড়িয়ে দিয়েছে, এখন নাকি নিজেদের গ্রামেই কোনো একটা স্কুলে ভর্তি করিয়েছে। এইবার তোমরা আমাকে অনেকেই এই কমেন্টসটা করতে পারো, আয়ুষ একটা অসুস্থ ছেলে, তার ওপর বেশি প্রেশার দেওয়া যাবে না, তাকে বেশি দূর স্কুলে পাঠানো যাবে না, বা এক্সেট্রা ব্লা ব্লা ব্লা। আমি জানি আয়ুষ একটা অসুস্থ ছেলে, কিন্তু কি জানো তো, এটা যদি আমরা বা তার মা তাকে বারবার মনে করিয়ে দেয় তুমি একজন অসুস্থ ছেলে, তাই তুমি ভালো কোনো জায়গায় কিছুতে তুমি চান্স পাবেও না, বা চান্স পেলে তোমাকে সেখানে আমি যেতে দেবো না, কারণ তোমার শরীর সেটাতে সাবমিট করবে না। এটা কি একজন গার্জেন বা ভালো একজন ফলোয়ার্স হিসাবে তোমরা ভালো কমেন্ট করো? আমার তো মনে হয় বেশিরভাগ সংখ্যায় কিন্তু এমনটাই দেখা যায় যে কোনো না কোনো একটা দিক থেকে তার শরীরে প্রবলেম আছে, তারপরেও কিন্তু সমস্ত প্রবলেমকে কাটিয়ে সে কিন্তু তার লাইফে অনেকটা আগে এগিয়ে গেছে সুস্থ বাচ্চাদের থেকে, তাই না? তাই প্রিয়া যদি মনে করতো যে মিনিমাম সন্তানটার জন্য একটু সে যদি টাইম বের করতো, যে না আমি সন্তানটার সাথে মানে কাউকে একজনকে পাঠাবো, কাউকে একজনকে নিয়ে আসতে দেবো, বা একটা বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখি, ছোট বাচ্চাটাকে দেখবে, বড় বাচ্চাটার সাথে তার বাবা দিয়ে আসবে, আবার যখন আসবে নিয়ে আসবে, হয়তো সে এত ব্র্যান্ড প্রমোশন করতে পারতো না, হয়তো সে এত মিশো ফ্লিপকার্টে কাজ করতে পারতো না, হয়তো সে এত ব্লগিং দিতে পারতো না সুন্দর সুন্দর, তারপরেও যতটুকুনি যা ইনকাম করতো তাতে কিন্তু সে তার সন্তানটাকে খুব ভালোভাবে মানুষ করতে পারতো। অনেকেই তোমরা বলবে স্কুল ম্যাটার করে না, বাড়ির শিক্ষাই যথেষ্ট। অবশ্যই তোমাদের কথাকে আমি গুরুত্ব দেবো, বাড়ির শিক্ষা অনেকটা, বাট স্কুলও কিন্তু ম্যাটার করে, স্কুল কিন্তু ম্যাটার করে। আর এটা আমি এখানে না বললেও আমার অনেক ভিউয়ার্স আছে যারা জানে স্কুল কিন্তু অবশ্যই ম্যাটার করে, কারণ স্কুলে যেই জিনিসটা শেখানো হবে সেটা থেকেই কিন্তু বাড়িতে রিভিশন বা রিভাইজ কিন্তু করানো হয়, এক্সট্রা করে কিন্তু সেইভাবে আর শেখানো হয় না। তাই অনেক বাচ্চা কিন্তু সমবয়সী বাট আলাদা আলাদা স্কুলে পড়ার জন্য অনেক অনেক বাচ্চা, মানে সেম বয়সের বাচ্চারা একে অপরের থেকে অনেকটা এগিয়ে এবং অনেকটা পিছিয়েও থাকে, যেটা কিনা আমি বারবার বলেছি ইয়ের ক্ষেত্রে, সন্দীপের ছেলেটার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে, কারণ স্কুল তো অবশ্যই ম্যাটার করে, তাই না? তো তুমি এত টাকার পেছনে দৌড়াচ্ছ, অথচ ছেলেটাকে একটা ভালো স্কুলে দিতে পারলে না। ভালো স্কুলে দিতে গেলে যদি তার মানে যাতায়াত বেশি হয়, সময় বেশি লাগে, সেটাকে নিয়ে তোমার ভাবা উচিত ছিল এইভাবে তাকে ছাড়িয়ে এইরকম একটা স্কুলে কিন্তু আনাটা উচিত হয়নি। আমি কোনো স্কুল কি ছোট বড় বলছি না, তবুও ছেলেটা ট্যালেন্টেড, ছেলেটাকে ভালো জায়গায় ভালো মতোভাবে প্রথমেই যদি ভিতটা তৈরি করা যায় না, ও কিন্তু একটা ভালো ছেলে তৈরি হবে। কেন কথাটা বলছি, 3 দিন আগেকার ভিডিওতে প্রিয়া বলল যে আজকে কোনো একটা কারণে স্কুল ছুটি, কিন্তু ও কি কারণে স্কুলটা ছুটি ও কিন্তু জানেই না। আগেকার ভিডিওতে প্রিয়া বলল স্কুলটা আজকে ছুটি, তো আমি তো জানতামই না, টিফিনও বানিয়ে ফেলেছে, ডালিয়াও করে ফেলেছে, ডালিয়াটা খেতে চায়নি বলে আবার ম্যাগি করেছে। তুমি একজন মা, তোমার সন্তানের স্কুল ছুটি, তুমি সেটা জানছোই না, এবং কি কারণে ছুটি তুমি সেটা বলতে পারছো না। তোমার সন্তান যদি তোমাকে জিজ্ঞাসা করে যে মা আজকে স্কুলটা আমাদের কি কারণে ছুটি দিয়েছে, তুমি কি বলবে? যে আমি তো জানি না। এটা যখন বলবে তোমার নিজের খারাপ লাগবে না যে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, এবং উনি কে, কি কারণ, মানে তার সম্পর্কে যেই কথাগুলো বলা উচিত, তুমি, আমি মানছি সবাই সবটা জানে না, কিন্তু জেনে নিয়ে সন্তানকে জানাবার যে একটা চেষ্টা, সেটাও কিন্তু তোমার মধ্যে নেই। সত্যি খুব খারাপ লেগেছে, খুব। এই যে ভাসুর আসা মাত্রই একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় তৈরি হয়ে গিয়েছে, কিছু সংখ্যক মানুষ বলতে বসেছে ভাসুর আসা মাত্রই প্রিয়া তাকে গলা টিপতে বসে গেছে, আবার কিছু সংখ্যক মানুষ অনেক কিছু কিন্তু তারই কমেন্ট সেকশানে প্রশ্ন রেখে গেছে। অবশ্যই সেইগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও। প্রথমত দেখো, যে কথাটা বলতে চাই, আমি সেই সময় প্রতিনিয়ত, তোমরা যারা আমার ভিউয়ার্স তোমরা জানো, তোমাদেরকে একটা প্রশ্ন করছি, এই যে শ্বশুর বাবার যে কাজ,
সেই কাজ নিয়ে বিশাল বড় একটা দ্বন্দ্ব। প্রথম পয়েন্ট আমি যেটা তুলে ধরতে চাই, আগের বছর যখন প্রিয়ার শ্বশুরমশাই গত হয়েছিলেন তখন কিন্তু একটা ওদের বাড়িতে নিয়ম হয় যে কিছুদিন পর হরিনাম কীর্তন দিতে হয়, এবং সেই সময় প্রিয়ার সন্তানটা মানে ছোট বাচ্চাটা খুশ এতটাই ছোট ছিল যে প্রিয়া প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল, বলছিল যে আজকে না দিয়ে কিছুদিন পর দিলেও তো হয়। প্রিয়া এই কথাটা বলেছিল, মানে অভি যখন বলেছিল প্রিয়ার শাশুড়ি মাকে যে প্রিয়ার শরীরটা প্রচণ্ড অসুস্থ, কিছুদিন পর দিলেও তো হয়, তখন কিন্তু কল্পনা এবং কল্পনার হাজবেন্ড, আমি এখানে কল্পনার হাজবেন্ডকে দোষ দেব না, প্রিয়ার শাশুড়ি, মেনলি প্রিয়ার শাশুড়ি কিন্তু ওই কল্পনার সাথে আলাপচারিতা করে তাদের বাড়িতেই কিন্তু একটা হরিনাম কীর্তন দেওয়া হয়। তখন কিন্তু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কার শরীরের প্রবলেম, কার টাইমের প্রবলেম, কার পয়সা আছে, কার পয়সা নেই, এগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। কারণ কি, ওটা ওদের নিয়মে পড়ে যে এই কিছুদিনের মধ্যে তাদের বাড়িতে হরিনাম কীর্তন দিতে হয়। তাহলে এক্ষেত্রে প্রসঙ্গত বলতেই হয়, এক্ষেত্রে কেন যেই তিথি অনুযায়ী ওই ডেটে ওদের বাড়ির যে ঠাকুমা শাশুড়ি গত হয়েছিলেন, ওই ঠাম্মির যদি ঠিক তিথি মেনে কাজ হতে পারে, তাহলে প্রিয়ার শ্বশুরের কেন হবে না? এবার আমি আগের দিনই বলেছি, হ্যাঁ ভাসুর তো একটা যথেষ্ট ভালো জায়গায় জব করেন, ওনার ডিউটি হয়তো ছুটি পায়নি, কিন্তু পরবর্তীতে কল্পনার ভিডিওতে শুনলাম কল্পনা বলল যে 1 মাস আগেই নাকি কল্পনার হাজবেন্ড আসতো, বাট যেহেতু শ্বশুরমশাইয়ের কাজ তাই এই সময় এসেছে। এই জায়গায় আমার কল্পনাকে আমি সাপোর্ট করতে পারলাম না, কারণ প্রিয়ার সাথে কথা বলবে না, প্রিয়ার হাজবেন্ডের সাথে কথা বলবে না, কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, ছন্দাদের পরিবার আছে, আদার্স অনেকে আছে, বয়োজ্যেষ্ঠ মানুষেরা অনেকে আছে, তাদের সাথে ফোনে যদি কথা বলে নিত, আর এটাই তো হয় তাই না, দূরে থাকলে, কারণ মানে কর্মস্থলটা যদি অনেকটা দূরে হয়, মিনিমাম 2 থেকে 2.5 মাস কি 3 মাস আগে টিকিট কাটতে হয় বা ছুটির অ্যাপ্লিকেশন জমা করতে হয়। তো সেক্ষেত্রে দেখে নেওয়া যে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষকে আমি তো এই সময় যাব, তো বাবার এবারের বাৎসরিক কাজটা ঠিক কোন সময়ে পড়েছে, এটা যদি জিজ্ঞাসা করে নিত তাহলে আমার মনে হয় না এই প্রবলেমটা হতো। এখন প্রিয়া কেন অন্য কোনো নিয়ম অ্যাপ্লাই করবে? কারণ ওর বাড়িতে কিন্তু শ্বশুর বাবা গত হয়েছিলেন এবং ওর বাড়ি থেকে সমস্ত কিন্তু কাজগুলো কমপ্লিট হয়েছিল। তাহলে আগের বছর যখন প্রিয়ার শরীর অসুস্থ থাকার পরও সেই হরিনাম কীর্তন সময় দিন ক্ষণ মেনে হয়েছে, তাহলে এবারে কেন প্রিয়া তার ভাসুরের কি চাকরির প্রবলেম, কি ছুটির প্রবলেম, এগুলো কেন দেখতে যাবে? সেও তো বলবে যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী হবে, যে ওই যেই ডেটে ঠাকুমা শাশুড়ির হচ্ছে ওই ডেটই আমার শ্বশুরও কিন্তু বাৎসরিক কাজ হবে। কিন্তু তারপরেও প্রিয়া কিন্তু বলেছে যে আমরা সবাই মিলে একটা ডিসিশান নিয়েছি। কি ডিসিশান? যে যেই সময় যেহেতু ভাসুরের ছুটি ওই সময় নেই, তার আগে যেভাবে কাজ হওয়ার একটা হবে, এবং যেই সময় অরিজিনাল টাইম সেই সময় তিথি অনুযায়ী কীর্তন দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা প্রিয়ার এই যে ভাবনা, এই ভাবনাটাকে তোমরা কি কেউ গুরুত্ব দিয়েছো? আমার তো মনে হয় সেইভাবে কেউ গুরুত্ব দাওনি। এই জিনিসটাই যদি প্রিয়ার পরিবর্তে মানে কল্পনা করতো, অনেকে কিন্তু অনেক রকম সুখ্যাতি করে ভিডিও করতো, বাট প্রিয়া যখন এটাকে মান্যতা দিল, জানি না পরবর্তীতে কি আরও ওদের ডিসিশান চেঞ্জ হবে কিনা, কিন্তু আমার কাছে প্রিয়া কিন্তু এটা অনেক বড় একটা কিন্তু কাজ বা বড় মনের পরিচয় দেখিয়েছে। কারণ আগের বছর কিন্তু ওর সাথে এই জিনিসটা কিন্তু ঘটেছে, এটা আমরা প্রত্যেকে দেখেছি। এবার চলে আসি প্রিয়ার ভিডিও, যেটা কিনা প্রিয়া কালকে রাতে দিয়েছে চাকরি সংক্রান্ত বিষয়ে, যে হ্যাঁ আমি কন্টেন্টের জন্য বলেছি কারণ আমার বর তো চাকরি করে না। দেখো প্রিয়া, তোমার মনের মধ্যে যে একটা রাগ বা তোমার মনের মধ্যে যে একটা ছোট্ট হিংসা চাকরি এই বিষয়টাকে নিয়ে আছে, বলতে বাধ্য হচ্ছি। দেখো, চাকরি কিন্তু ওই মুড়ি মুড়কি নয় যে বাজার থেকে 10 টাকা দিয়ে কিনে নিয়ে চলে এলাম। এই যে এখন অনেকে অনেক বিষয় দিচ্ছে না এদিক ওদিক, তো সরকারি চাকরির বইয়েরা পাবে না, যারা বেকার তারা পাবে। একবার একটা জিনিস ভেবে দেখো তো, যেই ছেলেটা যেই বয়সে ধরো আড্ডা ইয়ার্কি এটা তারপরে ক্লাবে গিয়ে মাচায় গিয়ে ছিপ ফেলে মাছ ধরা এই সমস্ত কিছু করেছে একটা ছেলে, সেই সেম এজের একটা ছেলে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করেছে, মাঠে দৌড়েছে, চাকরির পরীক্ষা দিয়েছে, দূরে পড়তে গেছে, বই থাকে না, ফ্রেন্ডের বই নিয়ে এসে পড়েছে, মানে সে স্ট্রাগল করেছে। একই এজের দুটো বন্ধু, একদিকে একজন মাচায় বসে আড্ডা মারছে আর একজন
কষ্ট করে স্ট্রাগল করে পড়াশোনা করছে, এবার সেই স্ট্রাগল করা ছেলেটা যদি পরবর্তীতে চাকরি পায় এবং সেই চাকরি পাওয়ার জন্য মানুষ যদি বলে আমার ঘরে তো আর ওই মাস মাইনে আসে না চাকরির, এটাকে আমি তো বলবো একদম যাকে বলে মানে অনেক বড় একটা মূর্খতার পরিচয় দেবে। কারণ চাকরি ওই মুড়ি মুড়কি নয়, বাজার থেকে 10 টাকা দিয়ে তুমি কিনে এনে আনলে। একটা চাকরি পেতে গেলে, বিশেষত এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে রাজ্য সরকার কেন্দ্র সরকারের চাকরি পেতে গেলে কতটা স্ট্রাগল করতে হয় যে পায় সে জানে। তাদের ওই সময়কার যে একটা এনজয় লাইফ, সেই লাইফটাকে তারা না পুরোপুরি ভুলে যায়। দিন রাত বই মুখ করে থাকে এবং মাঠ দৌড়াতে হয় মানে এই পুলিশ বলো বা যেই সমস্ত কাজ আছে এদের ক্ষেত্রে। তাই আমি বলবো যে চাকরি নিয়ে একটা হিংসা তোমার মধ্যে আছে না, এটাকে তুমি দূর করো। তুমি বললে না যে আমার তো আর প্রতি মাসের মানে আমার বর তো আর চাকরি করে না, আমাকে কন্টেন্ট করেই খেতে হয়। হ্যাঁ বুঝতে পারছি তোমাকে কন্টেন্ট করে খেতে হয়, আর যতই যাও এটাও তো একটা একদম ন্যায্য কথা যে তুমি যদি ইনকাম না করো তোমার সংসারটা পুরোপুরি কিন্তু বসে যাবে। তোমার কয়েকটা ভালো দিক যেমন আছে তেমনি তুমি কিন্তু খুব অল্পতেই হট করে সিদ্ধান্ত নিয়ে নাও এবং মানুষকে এমন কিছু কথা এই হটকারী সিদ্ধান্ত নিয়ে বলে ফেলো, তোমার হয়তো সেগুলো বলাটা কিন্তু উচিত না। তোমাকে অনেকেই তোমার কমেন্ট সেকশনে আমি দেখলাম, জাস্ট অবাক হয়ে গেলাম, প্রিয়া ভদ্রতা শেখো, তুমি তো একজন ভদ্র মেয়ে এবং তুমি ভদ্রভাবে রিপ্লাই ব্যাক করো, কিন্তু তারপরেও তোমার ভিডিওর কমেন্ট সেকশানে একজন ভিউয়ার্স তোমাকে কমেন্ট করেছে তুমি কেন তোমার যা ভাসুরদের নিয়ে বলতে যাচ্ছ, তুমি তোমার যে নাটকের কন্টেন্ট করো, তোমার ডেইলি ব্লগ, তোমার নর্মাল লাইফস্টাইল, এগুলোই তুমি দেখাও, আমরা এগুলোই পছন্দ করি। সেখানে তুমি সেই ভিউয়ার্সটাকে রিপ্লাই দিয়েছো যে আমি আমার কন্টেন্ট কিভাবে করব না করব সেটা আমার পার্সোনাল বিষয়, আপনাকে অত জ্ঞান দিতে বলি না, বক্তৃতা দিতে বলিনি, সামথিং এরকম কিছু একটা কিন্তু বলেছে। এত ঔদ্ধত্য প্রিয়া ভালো নয়। যার জন্য তুমি তোমার বাড়ি একবার সাদা করছো, নীল করছো, লাল করছো, একবার এই ফ্ল্যাটে যাচ্ছ, একবার ওই জায়গায় যাচ্ছ, যাদের জন্য এগুলো করতে পারছো তাদেরকে প্রথমত সম্মান দিতে শেখো। তোমাকে সে না তো একটা স্ল্যাং দিয়েছে, না তো একটা কোনো নোংরা কথা বলেছে, না তো তোমাকে পিঞ্চ মেরে কথা বলেছে। সত্যিই তোমাদের যে নাটকীয়তার ভিডিওগুলো হয় না, এত সুন্দর লাগে, এফবিতে তো দেখি মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে যায়। তো সেই ভিউয়ার্সটাও তোমাকে একটা নর্মাল কমেন্টস করেছে, বাট তুমি তাকে সম্মানটুকুও কিন্তু দিতে পারলে না। এটা কখনোই কিন্তু তোমার কাছ থেকে আমরা কেউ আশা করি না। এটা এরকম ছিল যে ব্লগ তো আমি করি, আপনাকেও না ভাবলে চলবে। দেখো প্রিয়া, তুমি এই সোশ্যাল মিডিয়ায় ব্লগ দেখিয়ে তুমি ইনকাম করছো, তো ভিউয়ার্সদের মতামতগুলো দেবে না। আবার একটা ভালো মতামত, এত ঔদ্ধত্য এত অহংকার কিন্তু ভালো না। এইবার চলে আসি কল্পনার কিছু কথা। কল্পনার ভিডিওটা দেখছিলাম, কল্পনার ভিডিওতে কিন্তু কয়েকটা কথা প্রিয়া যদি চাকরি কথাটাকে বলে ভাসুরকে পিঞ্চ মারে বা ভাসুরকে হিংসা করে এটা বলতে পারি, আমার মনে হয় এই দিকটাও কিন্তু আমার বলা উচিত। কল্পনার ভিডিওতে বলছিল যে জীবনের অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারেনি সে বা তার হাজবেন্ড, কারণ তার হাজবেন্ডকে পুরো পরিবারের দায়িত্বটা নিতে হয়েছিল, প্লাস সে একটা ড্রেস বারবার পরে, ওই বারবার কিনবো, এই করবো, এত কি বলবো, থাকলেও এত দেখাতে বা এতটা খরচা করতেও সে পছন্দ করে না। এই যে জিনিসগুলো, এগুলো কোথাও না কোথাও তোমরা ভেবে দেখো তো, এই যে সে বলছে তার হাজবেন্ড পরিবারের দায়িত্ব পালন করেছে, সেই পরিবারের মধ্যে আমরা প্রত্যেকেই জানি এবং সেটা প্রিয়াই বলেছে যে প্রিয়ার হাজবেন্ডের জন্য তার ভাসুর কতটা করেছে। তাহলে তারা ভালো মুখে পিঞ্চ মারছে, এটাকে কি করে এড়িয়ে যায় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে? প্রিয়া বলছে যে হ্যাঁ আমাকে কন্টেন্ট করতে হয়, আমি তো চাকরি করি না, তো টাইটেল থাম্বনেলটা আমাদেরকে এমনভাবে দিতে হয় যাতে করে ভিউয়ার্সরা আমাদের ভিডিও বেশি করে দেখে। এটা ওদের একটা টেকনিক যেটা আমরাও অ্যাপ্লাই করি আমাদের ভিডিওতে টাইটেল থাম্বনেল দিতে গেলে। বাট কল্পনাও কিন্তু সেক্ষেত্রে মানে মিষ্টি মুখে কয়েকটা কিন্তু পিঞ্চ মারা কথা বলছে। আর এরকম যদি চলতে থাকে, আমাদের থেকে তো বেশি বুঝছে দুই যা, তাই না? তো সেক্ষেত্রে ওরা দুজনে যদি এইরকম পিঞ্চ মারামারি করতে থাকে অবশ্যই কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে। তবে আমার মনে হয় এক পক্ষকে মাথায় তুলে আর এক পক্ষকে পায়ের তলায় টিপে ধরে ডলে দেওয়া, এটাও কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভালো কাজ কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি কম বেশি দোষ আছে। তবে হ্যাঁ, কল্পনা কিন্তু বেশিরভাগ সময় চুপচাপ আছে, প্রিয়া যেটা একটু অত্যাধিক বাড়াবাড়ি করছে
আর প্রিয়ার এই অত্যাধিক বাড়াবাড়ি বা হঠকারী সিদ্ধান্ত এর জন্যই কিন্তু প্রিয়ার অবস্থা আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে। যাই হোক, একটা কথাই বলবো, প্রিয়া ভেবেচিন্তে কাজ করো, তবে নিজের ছেলের দিকে একটু গুরুত্ব দাও এবং ইনকাম তো অনেক করবে, ছেলেদেরকে মিনিমাম একটা এজ পর্যন্ত একটুখানি বড় করে দাও, তারা তারপর বুঝে যাবে যে আমাকে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আর সমস্তটাই যদি আমরা মনে করি আমার ছেলেটা উইক, এটা আমি ভাববো কেন? আমি ভাববো আমার সন্তান আরও 5টা সন্তানের মতো, তার জন্য আমি গার্জিয়ান, আমাকে আরও যদি স্ট্রাগল করতে হয় আমি সেটা করব, বরঞ্চ ইনকামের দিকটা একটু কম রাখবো। এটাও জানি প্রিয়ানা ইনকাম করলে কিছু করতে পারবে না, কিন্তু তারপরেও একজন মাকে তো সন্তানের দিকেও একটু গুরুত্ব দিতে হবে না? সন্তানের স্কুলের ছুটি মা জানতেই পারছে না, এবং একটা বিশেষ কারণ, এবং এবারে তো আরও বিশেষ কারণ, সরকার বদলাবার পর তারপরেও প্রিয়া এটা জানতে পারলো না। সত্যি আমার কাছে অদ্ভুত লাগলো। আর এই কারণেই হয়তো প্রিয়া শিক্ষিত মানুষদের প্রতি একটুখানি মানে কি বলবো, রেগে যায়, এর আগেই বুঝেছিলাম। তো যাই হোক, মিতুর ভিডিও দেখছিলাম, আমাদের দীপালিদির ভিডিও দেখলাম, তোমার দীপালিদির মা বাড়ি ফিরে গিয়েছেন। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম আমি, আমার ভিডিওতে বলেছিলাম যে মিতু একবার শাশুড়িকে ফোন করে বলো যে মা কেমন আছেন, কবে বাড়ি আসছেন, ব্যাস মিটে যায়, প্রবলেম হয়েছিল সলভ হয়ে যায়। আর প্রবলেম তোমরা যদি না সলভ করো কন্ট্রোভার্সি ভিডিও হতেই থাকবে। তো সেক্ষেত্রে শুনলাম দীপালিদির ভিডিও থেকে যে কোনো একটা বিশেষ কারণে এই বাড়ি থেকে ওই বাড়িতে নাকি ফোন করা হয়েছিল, মানে দীপালিদির মায়ে নাকি ফোন করেছিল, তখন নাকি বড়বাবু ফোন করে ঠাম্মিকে বলেছে যে ঠাম্মি কবে তুমি বাড়ি আসবে, আমার জন্য মাছ নিয়ে এসো। আর ঠাম্মির ওই নাতিদের ডাক শোনার পর আর কি থাকতে পারে, কি শরীর অসুস্থ আর কি কষ্ট, ওই বৃষ্টির মধ্যে কিন্তু নাতিদের ওই কথা শুনে ছুটে চলে গিয়েছে। আমি মিতুকে এটাই বলবো, আগের মতো হ্যাপি ফ্যামিলি দেখতে চাই, 4 জনে মিলে একসাথে রান্নাবান্না করছো, মানে খাওয়া দাওয়া করছো, আনন্দ মজা করে দিন কাটাচ্ছ। কন্ট্রোভার্সি করতে চাইলে তোমরা করতেই পারো, আমরা সেগুলোকে নিয়ে বলবো, বাট আমার মনে হয় না তাতে বাড়ির কিছু মান সম্মান বজায় থাকবে, বুঝলে? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কল্পনাও দেখছি একটা ভিডিও দিয়েছে, এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি, অবশ্যই ভিডিওটা দেখার পর আবারও ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো